আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আমাদের এই আলোচনায় অতিথি হিসেবে আছেন একদিকে তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রীত্বের শপথ নিচ্ছেন, অন্যদিকে খুলে যাচ্ছে গত 18 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস। ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, উঠছে জাতীয় পতাকা, সাথে সেই স্লোগান জয় বাংলা। 12 তারিখের ভূমিধস জয়ের পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ অফিস খুলে দিয়ে আলোচনায় আসেন এক বিএনপি নেতা। তারপরই যেন সারা দেশে জোয়ার লাগে। সংবাদ মাধ্যম খুললেই নজরে আসছে খুলে ফেলা হলো আওয়ামী লীগ অফিসের তালা। একটি দুটি নয়, এই কদিনে অসংখ্য আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে, যেন এমন দিনের অপেক্ষাতেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমান আসবেন, জিতবেন, তারপর খুলে দেবেন বন্ধ দরজা। প্রশ্ন উঠেছে, বিএনপির এই বিপুল জয়ের পর কোন সাহসে এমন করছে আওয়ামী লীগ? অনেকে বলছেন সরকার গঠন ঠিকই করেছে বিএনপি, কিন্তু তাতে ঘাম আছে সেই প্রান্তিক আওয়ামী লীগের কর্মীটারও। তাই বিএনপি এখন সেই দেনা শোধ করছে। বর্তমানে জামায়াত এনসিপি জোট যে বিএনপির সবচেয়ে বড় বাধার নাম, সেটা যে কেউ বুঝতে পারছেন। শপথ অনুষ্ঠানেও হয়ে গেল এক পশলা গল্প। এই বাধা ঠেকিয়ে বিএনপি যে সামনের দিনগুলো আরামে কাটাতে পারবে না, সেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই জামায়াত এনসিপি পাহাড়কে সামাল দিতে বিএনপির দরকার প্রচুর অভিজ্ঞ হাত। 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এখন কতটা সামাল দিতে পারবে সেটা হয়তো সময়ই বলে দেবে। গোপনে কিংবা প্রকাশ্যে জামায়াত এই 17 বছর সে বিষয়ে হাত পাকা। তাই এই অভিজ্ঞ প্রতিপক্ষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসলেই যে বরফ গলবে না, সেটা বোঝা গেছে ইতোমধ্যেই। আর বিএনপি খুব ভালো করেই জানে তাদের উপর এবার ভর করেছিল আওয়ামী লীগের ভোটারদের হাত। দায় শোধের ব্যাপারটাও আছে। তাছাড়া জামায়াত ঠেকাতে এসব অভিজ্ঞ হাত পাগলেও ছাড়তে চাইবে না। এই যুক্তিতে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বা তাতে আপত্তি না জানানো বিএনপির জন্য বেশ ভালো সিদ্ধান্তই বলছেন বিশ্লেষকরা। দৃশ্যপটটা একটু গভীরভাবে ভাবুন। খুলনার রূপসা কিংবা সোনাডাঙ্গা এলাকার চিত্র। দীর্ঘ 1.5 বছর ধরে যে শার্টার নামানো ছিল, যে তালাটিতে জং ধরে গিয়েছিল, হঠাৎ করেই সেখানে প্রাণের সঞ্চার। খুলনায় যখন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হলো, তখন আশেপাশের মানুষের চোখে মুখে ছিল অবিশ্বাস। 18 মাসের ধুলো জমে থাকা মেঝেতে যখন ঝাড়ু পড়ল, তখন ধুলোর মেঘে যেন পুরনো সেই রাজনৈতিক উত্তাপ ফিরে এলো। শুধু খুলনা নয়, চট্টগ্রামেও একই দৃশ্য। সেখানে তো রীতিমতো ঘটা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল কিংবা ক্ষোভের আগুনে পুড়ে গিয়েছিল, সেখানে চকচকে নতুন প্যানোফ্লেক্স। চট্টগ্রামের বেশ কয়েকটি থানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়ো হয়েছেন। তবে চমকপ্রদ তথ্য হলো, এই জড়ো হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মৌন সম্মতি কাজ করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে। তবে সব জায়গায় চিত্রনাট্য কিন্তু এক নয়। দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার আশেপাশের কিছু জেলায় ঘটেছে উল্টো ঘটনা। যখনই আওয়ামী লীগের কর্মীরা অফিসের তালা খোলার চেষ্টা করেছেন, তখনই স্থানীয় জনতা বা বিক্ষুব্ধ ছাত্ররা তেড়ে এসেছে। কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। 21 টিভি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে 3টি জেলায় প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সাধারণ মানুষ স্লোগান দিয়েছে, খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। কিন্তু কৌতূহল জাগানিয়া বিষয় হলো, যেখানে যেখানে বিএনপি শক্তিশালী বা বিএনপির স্থানীয় নেতৃত্ব শক্ত অবস্থানে, সেখানেই আওয়ামী লীগ অফিস খুলতে পেরেছে নির্বিঘ্নে। আর যেখানে এখনো ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে তালা খুলতে গিয়েও ফিরে আসতে হয়েছে। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলার সাহস কারোরই নেই। এখন প্রশ্ন হলো, এই গ্রিন সিগন্যাল কেন? বিশ্লেষকরা বলছেন, গত 1.5 বছরে বিএনপি খুব ভালোভাবেই বুঝেছে যে মাঠের রাজনীতিতে তাদের একক আধিপত্য থাকলেও মিত্র হিসেবে জামায়াত বা এনসিপি জোট ভবিষ্যতে তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। নির্বাচনে বিএনপি জিতলেও ভোটের ব্যবধান বা ভোটের শতাংশের দিকে তাকালে দেখা যাবে প্রচুর সংখ্যক সাইলেন্ট ভোটার
বা সাবেক আওয়ামী লীগ পন্থী ভোটার এবার ধানের শীষে সিল মেরেছে। কেন? কারণ একটাই, তারা জামায়াত এনসিপি জোটকে ক্ষমতায় দেখতে চায়নি। এই ভোটারদের প্রতি বিএনপির একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে কিছুটা স্পেস দিলে জামায়াতকে ব্যালেন্স করা সহজ হবে, এমনটা ভাবছেন বিএনপির নীতি নির্ধারকরা। শত্রু যখন দুর্বল হয় তখন তাকে পুরোপুরি শেষ না করে জিইয়ে রাখা রাজনীতির এক পুরনো কৌশল। এতে করে অন্য কোনো শক্তিশালী পক্ষ মাথাচাড়া দিয়ে উঠলে তাদের দমাতে এই দুর্বল শত্রুকে ব্যবহার করা যায়। পঞ্চগড়ের ঘটনাটি ছিল এই নাটকের ওপেনিং সিন। সেখানে এক বিএনপি নেতা নিজ হাতে আওয়ামী লীগ অফিসের তালা খোলার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যুক্তি দেখিয়েছেন, আমরা রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। এই একটি বাক্যই যেন সারা দেশে বার্তা ছড়িয়ে দিয়েছে। সিলেটের বিয়ানীবাজার বা কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলেও খবর আসছে, আওয়ামী লীগের কর্মীরা যারা এতদিন পলাতক ছিলেন বা এলাকা ছাড়া ছিলেন তারা ফিরতে শুরু করেছেন, চায়ের দোকানে আবার বসছেন। আর তাদের এই ফিরে আসায় বাধা দিচ্ছে না স্থানীয় বিএনপি, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির বিজয় মিছিলে দূর থেকে দাঁড়িয়ে হাত নাড়ছেন আওয়ামী লীগের কর্মীরা। এই অদ্ভুত সহাবস্থান বাংলাদেশের রাজনীতিতে বিরল। তবে কি 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এতটাই পরিপক্ক হয়েছে যে তারা প্রতিহিংসার বদলে কৌশলী রাজনীতি বেছে নিল, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর আন্তর্জাতিক চাপ? সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে। এক পক্ষ বলছে, এটা কি নতুন বাংলাদেশ যেখানে স্বৈরাচারের দোসররা আবার মাথাচাড়া দিচ্ছে? আর এক পক্ষ বলছে, এটাই গণতন্ত্র, সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনেও গত কয়েকদিন ধরে কিছু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিন কারা যেন আওয়ামী লীগের পতাকা নিয়েও হাজির। যদিও পুলিশি পাহারা আছে, কিন্তু 18 মাস আগের সেই থমথমে ভাবটা আর নেই। হকাররা আবার ফুটপাতে বসেছে, কৌতূহলী মানুষ উঁকি দিয়ে দেখছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো কেন্দ্রীয়ভাবে কোনো ঘোষণা আসতে পারে। তবে সেটা নির্ভর করছে তারেক রহমানের নতুন সরকারের প্রথম 1 মাসের গতি প্রকৃতির উপর। সরকার যদি শুরুতেই চাপে পড়ে তবে হয়তো আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ আরো বাড়িয়ে দেয়া হতে পারে, যাতে বিরোধীদের মনোযোগ ভাগ হয়ে যায়। আর যদি সরকার খুব শক্ত অবস্থানে থাকে তবে হয়তো এই অফিস খোলার উৎসব কিছুদিন বন্ধও থাকতে পারে। 18 মাস পর আওয়ামী লীগের এই অফিস খোলার ধুম আসলে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এক সময় যারা একে অপরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, আজ ক্ষমতার পালাবদলে যেন তারা একে অপরের পরিপূরক হয়ে উঠছে। যে বিএনপি কর্মীটি এক সময় আওয়ামী লীগের হাতে মার খেয়েছিল, আজ সেই কর্মীটি হয়তো ভাবছে, থাক ওরা আসুক, জামায়াতকে ঠেকাতে ওদেরও দরকার আছে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই 2026 সালের নির্বাচনের পরবর্তী সবচেয়ে বড় চমক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আর বন্ধু বা শত্রু উভয়ই সময়ের প্রয়োজনে বদলে যায়। আপাতত তালা খুলেছে, ধুলো ঝেড়েছে, কিন্তু কাল কি হবে সেটা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। নির্বাচনের আগে ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জিএস-এসএম ফরহাদকে বলতে শোনা গেল, পাহাড় থেকে সমতল সবখানে দাঁড়িপাল্লা। কিন্তু নির্বাচনের পর দেখা গেল পাহাড়ে কোনো প্রভাবই ফেলতে পারেনি জামায়াত। কোনো কেন্দ্রে জামায়াত পায়নি একটি ভোটও। অন্যদিকে উত্তরবঙ্গ কিংবা যশোর, খুলনা, সাতক্ষীরা অঞ্চলে জামায়াতের বাম্পার ফলন। সিলেট, চট্টগ্রামের দিকে আবার যেন অন্ধকার। কেন এমন হলো আসলে? জামায়াতকে ভোট কেন দিল এসব অঞ্চলের মানুষ? কিংবা জামায়াতকে কেন ভোট দিল না পাহাড়ের ভোটাররা? বাংলাদেশের নির্বাচনী মানচিত্রের দিকে তাকালে এবার যে চিত্রটি ফুটে উঠেছে তা এক কথায় অভূতপূর্ব এবং বিশ্লেষকদের জন্য একটি বড় ধাঁধা। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথের স্লোগানে যে দাঁড়িপাল্লার জোয়ারের কথা বলা হয়েছিল, ভোটের ফলাফলের পর দেখা গেল সেই জোয়ার দেশের সব নদী নালায় সমানভাবে প্রবাহিত হয়নি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের 3 জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে জামায়াতে ইসলামের ফলাফল ছিল শোচনীয়। পাহাড়ি জনপদ
মূলত জাতিগত এবং সাংস্কৃতিকভাবে সমতলের চেয়ে সম্পূর্ণ আলাদা এক সত্তা। সেখানে রাজনীতি আবর্তিত হয় আঞ্চলিক দলগুলোর প্রভাব, আদিবাসী অধিকার এবং ভূমির মালিকানাকে কেন্দ্র করে। জামায়াত সেখানে বরাবরই বহিরাগত বা বাঙালি সেটেলারদের প্রতিনিধিত্বকারী এবং ধর্মীয় কট্টরপন্থার প্রতীক হিসেবে বিবেচিত। পাহাড়ের মানুষ যখন ভোট কেন্দ্রে গিয়েছে, তারা সেখানে নিজস্ব জাতিসত্তার অস্তিত্ব রক্ষার প্রশ্নটিকে সবার আগে স্থান দিয়েছে। সেখানে জেএসএস বা ইউপিডিএফ এর মতো আঞ্চলিক দলগুলোর যে সাংগঠনিক ভিত্তি এবং পাহাড়ের মানুষের মনস্তত্ত্বের সাথে তাদের যে নারীর টান, তার বিপরীতে জামায়াতের ধর্মীয় এজেন্ডা বা জাতীয় রাজনীতির বুলি খুব একটা কার্যকর হয়নি। এমনকি অনেক কেন্দ্রে একটি ভোট না পাওয়ার বিষয়টি ইঙ্গিত দেয় যে জামায়াত সেখানে পোলিং এজেন্ট দেওয়ার মতো সাংগঠনিক সক্ষমতাও তৈরি করতে পারেনি, অথবা স্থানীয় প্রতিরোধের মুখে পড়েছে। অন্যদিকে সিলেট ও চট্টগ্রামের ফলাফলের দিকে তাকালে এক ভিন্ন রাজনৈতিক সমীকরণ চোখে পড়ে, যা অনেককে অবাক করেছে। চট্টগ্রাম ও সিলেটকে ঐতিহ্যগতভাবে ধর্মপ্রাণ মানুষের ঘাঁটি এবং ডানপন্থী রাজনীতির উর্বর ক্ষেত্র হিসেবে মনে করা হয়, কিন্তু এবারের নির্বাচনে এই দুই অঞ্চলে জামায়াতের আশানুরূপ ফল না পাওয়া বা কোনো কোনো ক্ষেত্রে ভরাডুবি হওয়ার পেছনে রয়েছে গভীর সমাজতাত্ত্বিক কারণ। সিলেটের রাজনীতিতে সবসময় লন্ডনী বা প্রবাসী ভাব এবং পীর আউলিয়াদের মাজার কেন্দ্রিক সুফিবাদের একটি বড় স্থান রয়েছে। জামায়াতের মওদুদিবাদী রাজনৈতিক ইসলাম এবং সিলেটের ঐতিহ্যবাহী সুফি ভাবধারার মধ্যে একটি সূক্ষ্ম আদর্শিক দ্বন্দ্ব সবসময়ই ছিল। বিগত দিনে জোট রাজনীতির কারণে এই দ্বন্দ্বটি ধামাচাপা থাকলেও এককভাবে নির্বাচন করতে গিয়ে জামায়াত সেই বাধার মুখে পড়েছে। সিলেটের ভোটাররা হয়তো ধর্মীয় দল হিসেবে জামায়াতকে বেছে নেওয়ার চেয়ে তাদের আঞ্চলিক পরিচিতি বা প্রথাগত বড় দলগুলোর উপরই বেশি আস্থা রেখেছে। এছাড়া সিলেটে বিগত বছরগুলোতে অন্যান্য ইসলামী দল বা গোষ্ঠীর যেমন ফুলতলি পীর সাহেবের অনুসারী যে প্রভাব বলয় তৈরি হয়েছে, তা হয়তো জামায়াতের ভোট ব্যাংকে ভাগ বসিয়েছে। চট্টগ্রামের ক্ষেত্রে বিষয়টি আরো জটিল। চট্টগ্রামকে বলা হয় অর্থনীতির হৃৎপিণ্ড এবং রাজনীতির গতিপথ নির্ধারণকারী অঞ্চল। সেখানে জামায়াতের শক্ত অবস্থান থাকলেও সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের উত্থান এবং কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনীতির সাথে জামায়াতের দূরত্বের বিষয়টি ভোটের মাঠে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। তাছাড়া চট্টগ্রামের মানুষ ব্যবসার স্বার্থে স্থিতিশীলতা পছন্দ করে। হয়তো তারা মনে করেছে জামায়াতের একক উত্থান সেই স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। কেউ কেউ বলছেন ঐতিহাসিকভাবে এই এলাকাগুলোকে সুফি সাধক আউলিয়ার দেশ বলা হয়। গত 1.5 বছর যেভাবে মাজার, সুফি কিংবা এই ঘরানার মতবাদে আঘাত এসেছে, এই অঞ্চলের মানুষ সেটারও প্রতিশোধ নিয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠ দেখা গেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত জনপদে জামায়াত যে অভাবনীয় সাফল্য পেয়েছে, তা একদিনে তৈরি হয়নি। উত্তরবঙ্গ দীর্ঘকাল ধরে অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে থাকা অঞ্চল। সেখানে বড় দলগুলোর উন্নয়নের সুফল সবসময় প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছায়নি। এই সুযোগটাই কাজে লাগিয়েছে জামায়াত। গত 1.5 দশকে যখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, তখন তারা এই অঞ্চলগুলোতে গোপনে তাদের সমাজসেবামূলক কাজ বা সোশ্যাল সেফটি নেট তৈরি করেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স সার্ভিস, কর্জ এ হাসানা এবং দরিদ্রদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তারা মানুষের আস্থা অর্জন করেছে। উত্তরবঙ্গের মানুষ রাজনীতির চেয়ে পেটের ক্ষুধা এবং বিপদের বন্ধুকে বেশি গুরুত্ব দিয়েছে। সাধারণ কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় জামায়াতের সুশৃঙ্খল বাহিনী মানুষের দৈনন্দিন জীবনের সাথে মিশে যেতে পেরেছে। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা যারা আওয়ামী লীগ এবং বিএনপির দীর্ঘ বিবাদ দেখে ক্লান্ত, তারা জামায়াতের তরুণ নেতৃত্ব এবং আধুনিক প্রচারণায় আকৃষ্ট হয়ে তাদের টেস্ট করতে চেয়েছে। বগুড়া বা গাইবান্ধার মতো এলাকাগুলোতে জামায়াতের এই বাম্পার ফলন মূলত তাদের দীর্ঘমেয়াদী নীরব সাংগঠনিক কাজেরই একটা সুফল। একইভাবে খুলনা, যশোর এবং সাতক্ষীরা অঞ্চলে জামায়াতের ভালো করার পেছনে কাজ করেছে ভিন্ন এক মনস্তত্ত্ব। সাতক্ষীরা এবং এর আশেপাশের এলাকাগুলো জামায়াতের ঐতিহ্যবাহী দুর্গ হিসেবে পরিচিত।
বিগত সরকারের আমলে এই অঞ্চলগুলোতে জামায়াতের নেতাকর্মীদের উপর সবচেয়ে বেশি দমনপীড়ন চালানো হয়েছে বলে দলটির দাবি। এই দীর্ঘমেয়াদী নিপীড়ন এবং কোণঠাসা অবস্থা স্থানীয় মানুষদের মনে এক ধরনের সহমর্মিতা বা সিম্প্যাথি তৈরি করেছে। ভোটের মাঠে এই সহমর্মিতার জোয়ারেই ভেসেছে জামায়াত। রাজনৈতিক বিজ্ঞানে একটি কথা আছে, নিপীড়ন অনেক সময় সংগঠনকে শক্তিশালী করে। সাতক্ষীরা খুলনা বেল্টে ঠিক সেটাই ঘটেছে। সেখানকার মানুষ হয়তো প্রতিশোধ পরায়ণ হয়ে বা পরিবর্তনের আশায় জোটবদ্ধভাবে জামায়াতকে ভোট দিয়েছে। তাছাড়া পশ্চিম সীমান্তের ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের সাথে নানা সময় নানা ঘটনায় জড়িয়ে যায় এ অঞ্চলের মানুষরা। ভারত সীমান্তবর্তী এই জেলাগুলোতে চোরাচালান এবং বাণিজ্যের যে অদৃশ্য অর্থনীতি রয়েছে তার নিয়ন্ত্রণ এবং স্থানীয় ক্ষমতার ভারসাম্যে জামায়াত নিজেদের একটি শক্তিশালী পক্ষ হিসেবে প্রমাণ করতে পেরেছে। ভোটাররা মনে করেছেন স্থানীয় আধিপত্য বজায় রাখতে এবং প্রশাসনের সাথে দর কষাকষি করতে জামায়াতই এখন সবচেয়ে শক্তিশালী বিকল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা এবং বাস্তবতার এই ফারাকটিও এই নির্বাচনের একটি বড় শিক্ষণীয় বিষয়। সাদিক কায়েমরা যখন ঢাকায় বসে বা ফেসবুকে লাইভ করে পাহাড় সমতল এক করার ডাক দিচ্ছিলেন, তখন তারা হয়তো মাঠের জটিল রসায়নটা পুরোপুরি ধরতে পারেননি। ফেসবুকের অ্যালগরিদম মানুষকে এমন এক বুদবুদের মধ্যে রাখে যেখানে মনে হয় সবাই বুঝি একই কথা ভাবছে, কিন্তু রাঙামাটির দুর্গম পাহাড়ের জুমচাষি কিংবা সিলেটের হাওরের জেলে তাদের জীবন ও রাজনীতির হিসাব নিকাশ ফেসবুকের লাইকের উপর নির্ভর করে না। জামায়াতের কেন্দ্রীয় নেতারা হয়তো ভেবেছিলেন তরুণ প্রজন্মের অনলাইন অ্যাক্টিভিজম সারা দেশে সমান প্রভাব ফেলবে, কিন্তু আদতে দেখা গেল যেখানে তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত ছিল সেখানেই অনলাইন প্রচারণায় কাজ হয়েছে, আর যেখানে তাদের শেকড় আলগা বা আদর্শিক বৈপরীত্য আছে সেখানে হাজারো ভাইরাল ভিডিও কোনো ভোট টানতে পারেনি। জামায়াতের এই আঞ্চলিক ফলাফলের তারতম্য তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বড় বার্তা। পাহাড়ের মানুষ যে তাদের প্রত্যাখ্যান করেছে তার মূল কারণ হলো জামায়াতের অখণ্ড জাতীয়তাবাদী এবং ইসলামী আদর্শের সাথে পাহাড়ের জাতিগত স্বাতন্ত্র্যের সংঘাত। জামায়াত যদি পাহাড়ে রাজনীতি করতে চায় তবে তাদের গতানুগতিক ধর্মীয় বয়ানের বাইরে এসে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার নিয়ে কথা বলতে হবে। অন্যদিকে সিলেট বা চট্টগ্রামে তাদের পুনরুদ্ধার করতে হলে স্থানীয় ধর্মীয় আবেগ এবং সুফিবাদের সাথে একটি সমঝোতায় আসতে হবে, অথবা কওমি ধারার সাথে দূরত্ব কমাতে হবে। আর উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের বিজয় ধরে রাখাটাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিরোধী দল থেকে জনপ্রিয়তা ধরে রাখা সহজ, কিন্তু ক্ষমতায় বা দায়িত্বে থাকার পর মানুষের প্রত্যাশা পূরণ করা কঠিন। যে তরুণরা বা সাধারণ মানুষ এবার আবেগের বশবর্তী হয়ে বা পরিবর্তনের আশায় তাদের ভোট দিয়েছে, তারা যদি দেখে যে জামায়াতও পুরনো দলগুলোর মতোই আচরণ করছে বা সুশাসন দিতে ব্যর্থ হচ্ছে, তবে এই জনসমর্থন উল্টে যেতে সময় লাগবে না।